দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে বিরোধী দল এবং এই অভিযোগে তারা ওয়াকআউট করেছে। মূলত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন নিয়ে এই বিতর্কের সূচনা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশের কার্যকারিতা হারিয়েছে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, মানবাধিকার কমিশন সংস্কারের মতো অধ্যাদেশগুলো। এর বাইরে হামের যে মৃত্যু সংখ্যা বাড়ছেই, গত 24 ঘন্টায়ও 2জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্বাগতম আপনাকে। সার্জিস ভাই, আমি প্রথমেই যে বিষয়টি আলোচনায় আনতে চাই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে একটি ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো হলো, গণভোটটা বাতিল হলো, এরপরে গুমের বিষয়ের মতো বিষয় বাতিল হয়ে গেল, কার্যকারিতা হারালো। এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, আমাদের এই 2024 সালের অভ্যুত্থানের পরে আমাদের নতুন একটা সরকার গঠন হলো। এই সরকার গঠনের পরবর্তীতে বিএনপি তাদের জায়গা থেকে যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল, অর্থাৎ 200-র অধিক আসনে বিজয়ী হলো, এরপর থেকেই বিএনপির আসলে তাদের জায়গা থেকে তাদের স্মৃতিভ্রম হয়েছে আর কি। মানে তারা অতীতের সকল যত দুঃখ ছিল, কষ্ট ছিল, এগুলো সব ভুলে গিয়েছে এবং তাদের চোখের সামনে শুধু ক্ষমতা আর ক্ষমতা। এটার কারণে এই যে বিগত 16 বছরে তাদের শত শত মানুষ গুমের শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জেলে চক্কর কাটতে হয়েছে, তাদের অসংখ্য মানুষকে দুদক দিয়ে হয়রানি করা হয়েছে, তাদের অসংখ্য মানুষ স্থানীয় নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও তাদেরকে বিজয় দেওয়া হয় নাই। আমরা বিএনপির এই আমাদের যারা ভাইরা আছেন তাদেরকে আমরা সবচেয়ে বেশি তাদের মানবাধিকার হরণ করতে দেখেছি। তো তারা বিজয়ী হওয়ার পরে আমাদের একটা আশার জায়গা ছিল যে তারা তাদের জায়গা থেকে অন্তত তারা যে সাফারগুলো করেছে, কষ্টগুলো করেছে, সেই জায়গা থেকে এমনভাবে এই সংস্কারগুলোকে সামনে রেখে তারা কাজ করবে যেন আগামীতে তারা সরকার দলের জায়গায় যদি কোনোদিন বিরোধী দলও হয়, তারা বা অন্য যে কেউই আবার ওই একই বিষয়গুলোর একই কষ্টের মধ্যে দিয়ে নিপীড়নের শিকার হবে না, পুনরাবৃত্তির মধ্যে দিয়ে যাবে না। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলোর মধ্যে তারা 20টি অধ্যাদেশের কার্যকারিতা অলরেডি শেষ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। এবং এই 20টি অধ্যাদেশ হচ্ছে বাকি 113টি অধ্যাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ। এবং এই 20টি অধ্যাদেশকে দিয়েই ক্ষমতাসীন দলগুলো ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়েই বিরোধী দলের উপরে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করা হয়, জুলুম করা হয়। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এতদিন ধরে বিএনপি, জামায়াত বা বিরোধী দলীয় অন্যান্য যে দলগুলো ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে। আমরা যদি একটু এখানে প্রশ্ন করতে চাই যে বিএনপি তো জুলুমের শিকার হয়েছে বা তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তারা যে সামনে স্বৈরাচার হয়ে উঠবে এই আশঙ্কা কেন করছেন? তারা তো অতীত থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে পরিচালনা করতে পারে না। এটা তো তারা তাদের মানে এটা হচ্ছে সিমটম দেখাচ্ছে আর কি। ধীরে ধীরে রোগের উপসর্গ দেখা যাচ্ছে। যখন আপনি বা আপনার দলের শত শত নেতাকর্মী গুমের শিকার হয়, সেই নেতাকর্মীদের গুমের শিকার হওয়ার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলী। সেই ইলিয়াস আলীর সহধর্মিণী স্ত্রী যখন একজন এমপি হয়ে এসে ওই সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সেটা বাতিলের পক্ষে তাকে ভোট দিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য বিএনপির বাংলাদেশের আর হইতে পারে না আসলে। এবং আমার মনে হয় যে ইলিয়াস আলীও ওই মানে পরকালে থেকে আফসোস করতেছে এই বাংলাদেশের জন্য, বিএনপির জন্য, তার দলের জন্য, তার স্ত্রীর জন্য, যে যেই মানুষটা গুমের শিকার, যার এখন পর্যন্ত বিচার বিএনপি নিজে নিশ্চিত করতে পারে নাই, সেই গুমের মানে অধ্যাদেশ সেটা বাতিলের পক্ষে বিএনপি ভোট দিতেছে। সেখানে আবার আপনি দেখেন এই যে মানবাধিকার কমিশন, সেই মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা বাতিল করা হইল, অথচ এই মানবাধিকারের সবচেয়ে বেশি হরণ করা হয় বিরোধী দলের উপরে বা দমন পীড়ন করা হয়।
এরপরে আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মানুষকে দমন করা হয়, অনেক নিরপরাধ মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয়, হয়রানি করা হয়। আবার সরকার দলের অসংখ্য মানুষ লুটপাট, চুরি, ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পর্যন্ত বেঁচে যায়। দুর্নীতি দমন কমিশন যেটাই প্রতিষ্ঠানটাকে সরকার শুধু একটা টুল হিসেবে ব্যবহার করে। এই প্রত্যেকটা জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে প্রত্যেকটা অধ্যাদেশ তারা বাতিল করে দিল। আরেকটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আবার প্রত্যেকটা এই অধ্যাদেশ বিএনপির এই যে 31 দফা তাদের একটা আছে, তাদের এই 31 দফায় তারা প্রত্যেকটা জিনিস এগুলো দিয়ে রাখছে যেগুলো করবে। তার মানে তারা শুধু আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দারি করতেছে না, তারা তাদের জায়গা থেকে ওই বাংলাদেশের জনগণের সাথে কিংবা জুলাই সনদ গণভোটের সাথে প্রতারণা করতেছে না, তারা তাদের দলের মানুষের প্রতি বা দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট 31 দফা এটার সাথে তারা প্রতারণা করতেছে। তারা কি কখনো বলেছে যে আমরা এটা করব না? সবসময়ের জন্য সালাউদ্দিন সাহেব বা সবাই তাহলে বাদ বলে দিল কেন আসছেন যে এগুলো তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন করে তাহলে তো এই অধ্যাদেশের প্রয়োজনীয়তা আছে কি? অবশ্যই, কেন থাকবে না? এই অধ্যাদেশটা সংসদের মধ্য দিয়ে আইনে পরিণত হবে। এটা যদি বাতিল হয়ে যায় তাহলে কখন হবে? এখন এগুলো যেভাবে আছে এটা হচ্ছে তুলনামূলক একটা গ্রহণযোগ্য জায়গায়, কোনো দলের জন্য না, এটা দেশের জন্য করা হয়েছে। এটা তারা এখন বাদ দিতে যাচ্ছে, কারণটা হচ্ছে তারা তাদের জায়গা থেকে বলতেছে যে এটা আমরা নতুন করে একটা রেটিফাই করে উপস্থাপন করব। এই রেটিফাই করে উপস্থাপন করার মূল কারণটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা নয়, বরং মূল কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে তারা এমনভাবে রাখতে চায় যেন তাদের বা সরকারের এই প্রতিষ্ঠানগুলোর উপরে নিয়ন্ত্রণ থাকে, এগুলো দিয়ে যেন তারা তাদের ক্ষমতাটাকে আরও সার্বভৌম করতে পারে। আপনি দেখেন তাদের দলীয় ইশতেহার এবং জনাব তারেক রহমান তার বক্তব্যে অসংখ্যবার বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে। তারাই বললেন যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদেরকে নিয়োগের একটা আলাদা প্রসেস করা দরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তারা তাদের জায়গা থেকে বললেন যে আমরা আমাদের জায়গা থেকে এই অধস্তন যে আদালত আছে, নিম্ন আদালত, সেটার জন্য আলাদা সচিবালয়ের ব্যবস্থা করব। সবগুলো তাদের 31 দফার মধ্যে আছে। এবং এই জায়গাটাতে তারা যখন ঐক্যমত্য কমিশনের কথা হয় তারা দ্বিমত করে নাই, সেই বিচার বিভাগের স্বাধীনতা তারা সরাসরি এটা বাতিল করে দিয়েছে। মানে বাকি 16টা তো এমন যে রহিত করে রেখেছে, মানে সেগুলো চাইলেও সেগুলো আমরা নতুন করে আনা যাবে না, তাদের মতো করে আনবে, কিন্তু এইটা তারা বাতিল করে দিয়েছে। তার মানে তারা তাদের জায়গা থেকে আবার যেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করে নিজের সকল ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারের পথে হাঁটা যায়, সেগুলো তারা আবার পূর্বের মতো রেখে দিয়েছে। এবং সুস্পষ্ট করে একটা সুন্দর লেখা আসতেছে যে পূর্বের নিয়মটা আবার বলবৎ হবে। কোন নিয়ম? আওয়ামী লীগের নিয়ম। তার মানে তারা শুধু তাদের জায়গা থেকে আওয়ামী লীগ নামটা চায় নাই, তারা শুধু শেখ হাসিনাকে চায় নাই, তারা শুধু নৌকা মার্কাটাকে চায় নাই, বাকি সব কিছু তারা ওইভাবেই চেয়েছে এবং ক্ষমতাটাকে ওইভাবেই উপভোগ করতে চায়। আচ্ছা, আপনাদের যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে গণভোটের রায় না মানলে এই সরকারকে অবৈধ ঘোষণা করা হবে। এই সরকার যদি অবৈধ হয় তাহলে বৈধতা পাবে কি? কারণ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার গঠন করেছে, একটি ক্রাইসিসে পড়বে কিনা দেশ? প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, ওই একই প্রক্রিয়া কিন্তু গণভোট হয়েছে। হ্যাঁ, যেই আদেশে আপনি নির্বাচন করলেন ওই নির্বাচনে দুইটা ব্যালট দেওয়া হয়েছে, একটা গণভোটের ব্যালট, একটা হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট। কিন্তু দুটো কিন্তু আলাদা নির্বাচন। হ্যাঁ, দুইটা আলাদা নির্বাচন, কিন্তু একই আদেশের ভিত্তিতে হয়েছে এবং আপনি একই সাথে দিয়েছেন। বাংলাদেশের জনগণ একসাথে দুইটা ভোটও দিয়েছে। বিএনপিকে সরকার দল হিসেবে তারা বাংলাদেশ পরিচালনা করার জন্য তাদেরকে যেমন 50% ভোট দিয়েছে, আবার ওই দেশেরই মানুষ 70% ভোট দিয়েছে তাদের জায়গা থেকে বাংলাদেশের এই যে সংস্কারগুলো, জুলাই সনদটি, এটি বাস্তবায়ন করার জন্য। তাহলে আপনি শুধু ক্ষমতায় যাবেন দেখে 50%-এর ভোটটাকে আপনার মনে হচ্ছে বৈধ, আর এদিকে 70% মানুষ, ওই মানুষগুলোই আরও 20% বেশি মানুষ ভোট দিয়ে বলতেছে যে আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করুন, সেটা আপনার কাছে অবৈধ। তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে বৈধ হলে দুইটাই বৈধ, অবৈধ হলে দুইটাই অবৈধ। এবং বিএনপি যদি কোনো কারণে এটা মনে করে যে তারা শুধু ক্ষমতায় টিকে থাকতে চায়, কোনো সংস্কারের দরকার নাই, জড় আকাঙ্ক্ষার তারা তোয়াক্কা করে না, তবে
এই সরকারকে আমাদেরকে অবৈধ ঘোষণা করা লাগবে না। মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে উঠবে, মানুষ তাদের জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে যখন জনমতটা যাবে, মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। এবং আমরা আমাদের জায়গা থেকে এটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি যদি তাদের জায়গা থেকে এই জনরোষটা তৈরি করে, নিজেরাই নিজের পায়ে নিজে কুড়াল মারে, বিএনপির স্থিতিশীলভাবে 5 বছর ক্ষমতায় টিকে থাকা কিছুটা অসম্ভবই হয়ে দাঁড়াবে। আমরা যদি দেখি যে আওয়ামী লীগের সময় মানুষ আওয়ামী লীগের প্রতি অতিষ্ঠ ছিল, কিন্তু যখন বিএনপি ডাকতো তখন খুব বেশি সাড়া পেত না। রাজনৈতিক ব্যানারে কিন্তু কোনো আন্দোলনই সেভাবে টেকেনি। যখন একটি অরাজনৈতিকভাবে এলো তখন মানুষ নামলো মাঠে, একটি রেজাল্টও এলো, কিন্তু সেই প্রত্যাশা এনসিপি বা আপনারা যারা সমন্বয়ক ছিলেন পূরণ করতে পেরেছেন কি? মানুষ আবার সামনে নামবে কেন? আস্থাহীনতা আবার তৈরি হয়েছে কিনা? না, একটা জিনিস আসলে কি, বিএনপি 2001 থেকে 6 তাদের আমলে যত ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, যত ধরনের অপকর্মের অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং অনেক কিছু প্রমাণিত, এটার কারণে তাদের উপরে কিন্তু মানুষের আর ওই আস্থাটা ছিল না। সেই জায়গা থেকে যেই মানুষগুলো তাদের জায়গা থেকে হাও ভবন কায়েম করেছে, যে মানুষগুলো বিদ্যুৎ লাইন দেওয়ার পরিবর্তে খাম্বা দিয়েছে, যেই মানুষগুলো ট্রাস্টের টাকা বিভিন্নভাবে দুর্নীতি করেছে, যেই মানুষগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করেছে, এবং যেই মানুষগুলোর বিরুদ্ধে এমনও বিভিন্ন অভিযোগ আছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোষ্ঠীকে তারা প্রশ্রয় দিয়েছে, এই মানুষগুলোর উপরে বাংলাদেশের মানুষ পরবর্তীতে আর আস্থাটা রাখে না। এটা তাদের কর্মদোষের কারণে। এখন আপনাদের প্রতি কেন আস্থা রাখবে? আসছি। কিন্তু এবার এই যে মানুষগুলো, ওই মানুষগুলো কিন্তু নামার জন্য, রাস্তায় নামার জন্য মুখিয়ে ছিল, এবং ওই মানুষগুলো যদি তাদের ওই রকম নেতৃত্ব থাকতো, মানুষগুলো যে আগেই নামতো, সেটা 24-এ একবার প্রমাণ হয়েছে। এখন এই যে সময়টা, এই সময়ে একটা অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই বর্তমানে যে সমসাময়িক সময় যে মানুষগুলো বা যে প্রজন্মটা আছে, একদম ইয়াং জেনারেশন বলি, মিডিল এজের বলি, কিংবা সিনিয়র সিটিজেন যারা, তারা বলি, প্রত্যেকটা মানুষ না তাদের সরাসরি এই অভ্যুত্থানের সাথে তারা সম্পর্কিত, তারা রাস্তায় নেমেছে। আমি শেষ করে তারা সরাসরি রাস্তায় নেমেছে। সো তাদেরই এটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। এবং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে, মানুষ কিন্তু কেউ বিএনপি করতে পারে, ধানের শীষে ভোট দিতে পারে, কিন্তু বিএনপির বিভিন্ন কার্যক্রম যেগুলো তারা তাদের জায়গা থেকে গ্রহণ করছে, যেগুলো মানুষ পছন্দ করছে না, তারাই কিন্তু ব্যাপকভাবে সমালোচনা করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞ আব্দুল নূর তুষার, স্বাগতম আপনাকে। তুষার ভাই, সার্জিস আলমের সঙ্গে আলোচনা চলছিল যে আরেকটি জুলাই ফিরতে পারে, এরকম ফেসবুক পোস্ট আমরা গত কয়েকদিন দেখেছি। এরপর বিএনপি যে কয়েকটি বিএনপি সরকার অধ্যাদেশ বাতিল করলো, কয়েকটি অধ্যাদেশ কার্যকারিতা হারালো, আজকে 30 দিন পূর্ণ হলো। সব মিলিয়ে আমার প্রশ্ন ছিল যে একটি সময়ে জনগণ আওয়ামী লীগের অনেক কাজে অসন্তুষ্ট থাকলেও রাজনৈতিক দলের প্রতি পূর্ব অভিজ্ঞতা থেকে, অনাস্থা থেকে তারা মাঠে নামেনি, পরবর্তীতে অরাজনৈতিক প্ল্যাটফর্মে আন্দোলনে যুক্ত হয়েছে। এখন যদি আবার জুলাই ফিরে, তাহলে মানুষ কেন আবার নামবে? আপনারা কি আস্থা রাখতে পেরেছেন? এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, আপনি কি দেখেন? গণ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলে তো গণ আন্দোলন হবে, হ্যাঁ, এবং সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তবে গণ আন্দোলনের ফলাফল হিসেবে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, গণ আন্দোলনের পক্ষভুক্ত সকল মানুষ যারা ছিলেন, তারা নিজেরাই কিন্তু অন্তর্বর্তী সরকারের বিশ্বস্ততা গণ আন্দোলনের প্রতি পুরোপুরি তারা সমর্থন করেন নাই। অনেকেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাজকর্মের মধ্যেও গণ আন্দোলন বিরোধী অনেক কিছু ছিল। যেমন আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, ডিসেম্বর মাসেই যারা ছাত্র তরুণ, তারা কিন্তু একটা জুলাই চার্টার দাবি করেছিল, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার দেয় নাই। এবং তখন জানুয়ারি 2025-এ 15 তারিখ পর্যন্ত একটা সময় নিয়ে তারা কিন্তু পরে বিষয়টাকে ঝুলিয়ে দিয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, তাদেরই মধ্যে কে বা কারা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ অন্যদেরকে বলেছিলেন চাইলে আপনারা 2029 পর্যন্ত থাকতে পারেন। তার মানে গণ আন্দোলনের স্পিরিট তো এটা ছিল না। গণ আন্দোলনের স্পিরিট ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝিয়ে দেওয়া। কিন্তু দেখেন, তাহলে এই অন্তর্বর্তী সরকারের ভেতরেই কিছু লোক ছিলেন যারা ওই গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন নাই। তারপরে তারা কি করেছেন? তারপরে তারা একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তগুলি এই কিছুদিন আগেই জামায়াত এবং এনসিপি এবং তাদের পক্ষভুক্ত অন্য দলগুলি বলেছে যে তারা এই সিদ্ধান্তগুলি সমর্থন করেন নাই। যেমন তারা প্রকাশ্যে সমালোচনা করেছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস
লন্ডনে গেলেন। একটি অনুষ্ঠানে সারোয়ার তুষার নিজে আমাকে একই অনুষ্ঠানে ছিলাম বলেছেন যে লন্ডনে আসলে তিনি গিয়েছিলেন এক ধরনের আপোষ মীমাংসা করতে। তার gift মানে দিতে বা এরকম একটা শব্দ হ্যাঁ ব্যবহার উনি করেছেন। বলেছেন এবং সে আপোষ মীমাংসা করতেই তিনি গিয়েছিলেন, অন্য কি একটা পুরস্কার নেবেন নাকি যেন সেটা নাকি ছিল এক ধরনের অজুহাত। তার মানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই গণ আন্দোলনের প্রতি পুরোপুরি তার যে কমিটমেন্ট সেটা রক্ষা করেন নাই এমন একটা অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জনগণ তাহলে তখনই আন্দোলন করে ইউনূস সরকারকে নামিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটাও কিন্তু একটা চেষ্টা হয়েছিল। আপনার মনে আছে যে একবার বলা হয়েছিল যে এরকম করতে থাকলে নতুন করে আবার বিপ্লবী সরকার তৈরি হবে। এখন সফল তো হয় নাই ওই দাবি দাওয়াগুলি, এবং তারপর নির্বাচন হয়েছে এবং নির্বাচনে একটি পক্ষ বিজয়ী হয়েছে, আরেকটি পক্ষ ঠিক পরাজিত হয় নাই, কম আসন পেয়েছে। এখন কি আসলে সেই গণ আন্দোলনের প্রেক্ষাপট নতুনভাবে তৈরি হয়েছে? আমার মনে হয় নাই। কেন হয় নাই? কেননা দেশের সংসদ আছে এবং সংসদে কথা বলার সুযোগ আছে, এবং সরকারি দলের অন্যায় সিদ্ধান্ত যদি কোনো থাকে সেটা প্রতিবাদ জানানোর যথেষ্ট সুযোগ রয়েছে, কথা বলারও এখনো পর্যন্ত একটা পরিবেশ আছে। শেখ হাসিনার সময় গণ আন্দোলনের এই তীব্র অবস্থা দেখা দিয়েছিল এই কারণে যে মানুষকে কার্টুন আঁকলে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। মোশতাক ভাইকে অনেকেই বলেন পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে। কিশোরের কি অবস্থা হয়েছিল আমরা তো দেখেছি, কানের পর্দা ফেটে গিয়েছে, তাকে রীতিমতো ইনজুর্ড অবস্থায় আমরা জেলখানা থেকে মানে তিনি বের হয়েছেন। এক কিশোর প্রকার উদ্ধারই করা হয়েছে। এবং অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এখন কিছু কিছু জায়গাতে অবশ্যই এনসিপি যে প্রশ্ন তুলেছে সেই প্রশ্নগুলি ভ্যালিড, যেমন এই যে গুম খুন সংক্রান্ত আদেশ, মানবাধিকার কমিশন, এইগুলির ব্যাপারে আসলে সরকার কি সিদ্ধান্ত নেবে, এটা তো আসলে সবারই প্রশ্ন। সরকারও সেটা ব্যাখ্যা দিয়েছেন যে তারা এটাকে আরো বেশি বিধিসম্মত করে, আরো এটাকে নতুনভাবে যাচাই বাছাই করে আরো ভালো একটা আইন তারা তৈরি করবেন। এখন আমরা দুইটা কাজ করতে পারি, একটা হলো অপেক্ষা করতে পারি, আরেকটা হলো এখনই প্রতিবাদ করতে পারি। আমি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করা উচিত, এই জন্য যে দেখা দরকার আসলে তারা কি করে, এবং হয়তো একটা সময় পর্যন্ত অপেক্ষাটা করা যেতে পারে, কিন্তু অনির্দিষ্টকাল তো আর কেউ অপেক্ষা করবেন না। যে কোনো সরকার বা রাজনৈতিক দল যদি কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেন, সেটা এমনকি ওই সরকারি দল কিংবা ওই পক্ষের সমর্থকরাও কিন্তু আসলে মেনে নেন না, কেননা দিন শেষে যে কোনো জনবিরোধী সিদ্ধান্তের ফলাফল দলমত নির্বিশেষে সকলের ঘাড়ে পড়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপিকে আসলে এই সময়ে এসে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার বা এই স্বৈরাচারী সরকার যেটা বলা হচ্ছে সেই চরিত্র কি ধারণ করেছে নাকি করে নাই, বলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপনি যদি আমার অভিজ্ঞতা থেকে বলেন, 90-এর গণ অভ্যুত্থানের সময় আমি ছাত্র ছিলাম, ওই সময় ছাত্র নেতাও ছিলাম, ছাত্র সংসদে নির্বাচিত সদস্য ছিলাম, ওইরকম একটা পরিস্থিতিও কিন্তু এখনো তৈরি হয় নাই। আর এই 24-এর গণ অভ্যুত্থানের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি তো তৈরি হয়ই নাই, কেননা ওই 24-এর গণ অভ্যুত্থানের এই পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগের সমর্থক কিছু ব্যক্তি, আমলাতন্ত্রের ভিতরে কিছু মানুষ, পুলিশের মধ্যে কিছু মানুষ যারা নানান ধরনের অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন, সে অন্যায় সিদ্ধান্তগুলিও দায়ী ছিল। ছাত্ররা তখন প্রথম যখন আন্দোলন করছিল তখন কিন্তু ছাত্ররা ওপেন টু টক ছিল, কিন্তু তাদেরকে প্রহার করা হলো। তারপরে কি করা হলো, প্রহার করার পরে আবার হুমকি দেওয়া হলো যে কয়েক ঘন্টা লাগবে, এই লাগবে সেই লাগবে, তোমাদেরকে পরিষ্কার করে ফেলবো। তারপরে তাদেরকে উস্কাইয়ে দেওয়া হলো। তারপরে যখন আন্দোলন অনেক দানা বেঁধে যাচ্ছে তখন আবু সাইদকে হত্যা করা হলো। এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকলো, এই পুরোটাই তো ছিল কোনো ধরনের আপোষ মীমাংসাবিহীন একটি পরিস্থিতি তৈরি করার জন্য সকলকে ঠেলে দেওয়া। ওইরকম একটা অবস্থা তৈরি না হলে হয়তো যত দ্রুত এই গণ আন্দোলন সফল হয়েছে সেটা নাও হতে পারত। এবং এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা সাক্ষাৎকারের মধ্যে আছে যে তারা 5 তারিখেও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে পতন হয়তো হবে না এবং তখন তারা একটা সশস্ত্র বিপ্লবের দিকে চলে যাবেন, এই কথা তিনি বলেছেন। তার মানে দেখেন যারা আন্দোলন করছিল তারাও পুরোপুরি নিশ্চিন্ত ছিল না যে ওই সরকারের পতন ঘটবে। তা আমি মনে করি যে এটা বলা যায় যে জুলাই খুব দ্রুত ফিরে আসবে, কিন্তু ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয় নাই। আর বিএনপি যদি রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দেয় তাহলে ওরকম পরিস্থিতি তারা তৈরি হতে দিবে না। এখন বিরোধী দলের ভূমিকা নিয়ে যদি বলি, বা যারা আছেন মাঠে, ওই পরিস্থিতির জন্য অপেক্ষা করবে নাকি মানসিকভাবে চাপে রেখে যেন ওইদিকে না যায় একটু লাইনে রাখবার চেষ্টা করবে? বিরোধী দল আসলে দুইটা ভাগ আছে। একটা অংশ হচ্ছে তরুণ, যেটা এনসিপি বিরোধী দল হিসেবে কিন্তু জামাতের মতো না। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তাদের বয়সী অত্যন্ত অল্প, তাদের কিন্তু পুরনো ব্যাগেজ নাই সেইভাবে। 2-1 আছেন তারা হয়তো অন্য দল করেছিলেন, কেউ গুপ্ত ছিলেন, কেউ ছাত্রলীগে ছিলেন, এরকম আছে। কিন্তু ওই অর্থে
বিরাট অত্যাচারের হিস্ট্রি কিংবা অনেক ধরনের অন্যায় অপরাধের হিস্ট্রি ওইভাবে এনসিপির ঘাড়ে নাই। অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্ট অবস্থায় কিছু ছেলে মেয়ে যারা উপদেষ্টাদের সাথে পাল্লায় পড়েছিলেন এবং ব্যক্তিগত সহকারী হয়েছিলেন, বা কিছু ছেলে মেয়ে যারা ওই সময় পার্টি তৈরি করার জন্য নানা ধরনের কাজ করেছে, এরকম অভিযোগ আছে। কিন্তু মোটা দাগে এনসিপি কিন্তু এখন একটি নবীন এবং প্রায় পরিষ্কার দল। ফলে এনসিপির যে কয়েকজন সদস্য আছেন তাদের আদর্শিকভাবেও জামাতের সঙ্গে একটা তফাৎ আছে। এটা কিন্তু তারা ইলেকশনের আগেও বলেছিলেন। এখানে তো সার্জিস আছে, আমার ধারণা সে এটা শুনেছে, তাদের নেতারা সবাই বলেছেন যে এটা আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনের ঐক্য। ফলে যদি একটা আন্দোলনও হয়, সেই আন্দোলনের এজেন্ডার ক্ষেত্রে আমার ধারণা যে জামাতের সঙ্গে এনসিপির পুরোপুরি মিল হবে না, এবং এই মিল না হওয়ার অনেক কারণ আছে। ফলে জুলাই আন্দোলন যেমন একটা সর্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল, ওইটা করতে গেলে জামাতকে অনেক বিষয়ে ঠিক হতে হবে। যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, সংবিধান বদলাতে হবে, এটা তো একটা দাবি, তাই না? এনসিপির দাবি, জামাতের দাবি, এমনকি জুলাই আন্দোলনের একটা বিরাট অংশ যারা জড়িত ছিলেন তারাও সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন চান। কিন্তু জামাতে ইসলাম কি চাইলো? মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে দেন। জামাতে ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধা না, মানে জামাতের সাথে কোনো লড়াই হয় নাই। তো ওদের উপরে একটা বিরাট দাবি ছিল যে পাক বাহিনীর সাথে সহযোগিতা করার জন্য তারা যেন ক্ষমা প্রার্থী হয়। উল্টা তারা এখন বলছে পাক বাহিনীর সাথে তারা যে ছিল এটাই যেন মুছে দেওয়া হয়। আচ্ছা, তো এই যে একটা অবস্থা, এরকম একটা দল আসলে শেষ পর্যন্ত এই তরুণদের স্বপ্ন ধারণ করাও তাদের পক্ষে সম্ভব না, তরুণদেরকে দীর্ঘমেয়াদে তাদের ছাতার তলে রাখাও সম্ভব না। তাই আমার ধারণা যে যদি আন্দোলন হয়ও, এটা ওই এনসিপি এবং তরুণদেরকে আলাদাভাবে করতে হবে, জামাতের সাথে মিলে আন্দোলন হবে না। কেননা জামাত তো কিছুদিন আগে বিএনপির দোসর ছিল, তারপরে আবার আওয়ামী লীগেরও দোসর ছিল, জামাত তার আগে পাকিস্তানি বাহিনীদের দোসর ছিল, তার আগে জামাত পাকিস্তান হয়েছে যে এটার প্রতিবাদ করেছিল। ফলে জামাতের যে ট্র্যাক রেকর্ড, এটা হচ্ছে এই সংসদের সবচেয়ে পুরনো ট্র্যাক রেকর্ড, ব্রিটিশ আমলের ট্র্যাক রেকর্ড। তো এই ব্রিটিশ আমল থেকে জামাত ইসলাম যা যা করছে, এই সবগুলিকে বিবেচনায় নিলে আমার ধারণা যে এই তরুণদের যে রাজনৈতিক দল, তারা দীর্ঘমেয়াদে ঐক্য টিকিয়ে রাখতে পারবে না। তাদের বরং চেষ্টা করা উচিত, এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সামনে আরও নির্বাচন হবে, মেয়র নির্বাচন হবে, এই জায়গাগুলিতে এনসিপি সমর্থিত প্রার্থীরা যাতে ভালো করে, এই চেষ্টাটা তাদের করা উচিত। তারাই যেন দ্বিতীয় বিকল্প দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টায় যাওয়া উচিত। হ্যাঁ, জামাতকে দ্বিতীয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এনসিপির এই তরুণ নেতাদের এই তারুণ্য বিসর্জন দেওয়ার কোনো মানে নেই। তাদের উচিত তাদের দলটাকে, কারণ তাদের হাতে অনেক সময় রয়েছে, তারা অন্তত আগামী 50 বছর আমি ধারণা করি সুস্থভাবে তাদের অনেক নেতা বেঁচে থাকবেন, তাহলে এই 50 বছরে তাদের দলকে তারা একাধিকবার ক্ষমতায় নেওয়ার মতো জায়গাতে পৌঁছাতে পারেন। এনসিপির এখনকার যে অবস্থা, এটা অনেকটা ওই 1947-48 সালের আওয়ামী লীগের মতো অবস্থা। একটা তো একদম তরুণদের দল ছিল তখন। ঠিক একইভাবে আমি মনে করি যে এনসিপি যদি ঠিক রাজনীতি করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদের কিন্তু সম্ভাবনা আছে। আমরা কেন এনসিপির সমালোচনা করি? এই জন্য করি যাতে শুরু থেকেই এনসিপি ঠিক রাস্তায় থাকে। বাগানের মালি দেখবেন যে বড় বৃক্ষটা নিচের দিকে ডালপালা কাটতে থাকে যাতে বৃক্ষটা লম্বা হয়। আমি বা আমাদের মতো বহু সমালোচক আছেন, আমরা সমালোচনা এই জন্য করি যাতে এনসিপি এই নিচের দিকের এই ডালপালা যেটা তাদেরকে বড় হতে বাধা দিবে, সেটাকে কাটিয়ে উঠে যেন তারা প্রকৃত অর্থে একটা বৃক্ষে পরিণত হতে পারে। এইটা করতে গেলে তারা জামাতের সাথে এই দীর্ঘমেয়াদ ঐক্য রাখলে এটা হবে না। জি, চমৎকার অনেকগুলো পরামর্শ দিয়েছেন। এনসিপি কতটা গ্রহণ করবে সেটি দেখবার বিষয়। সার্জিস আলম, যদি আপনি ভাইয়ের আলোচনা বা পরামর্শের উপরে। পরামর্শ এটা আমার একটা অনুভূতি। হ্যাঁ, না, আমি হচ্ছে অনেকগুলো জায়গাতে আসলে এগ্রি করি আমাদের জায়গা থেকে, এবং এটা আমরা নির্বাচনের আগে যেমন বলেছি, এটা শুধু বলার জন্য বলা না, এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি যে আমাদের আদর্শিক যে জায়গাটা, সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এবং আমরা যখন স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে গিয়েছি তখন আমরা এটা অনুভব করেছি, আমাদের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একসাথে মতের মিল হওয়া, কালচার বা সংস্কৃতিতে মিল হওয়া, এই বিষয়গুলোতে আমাদের একটা পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে খুব স্বাভাবিকভাবেই এনসিপি তো মাত্র একটা রাজনৈতিক দল হিসেবে সামনে আসলো। বাংলাদেশের রাজনৈতিক কালচারগুলো আমরা ভাই মাত্র যে জিনিসগুলো বললো, এটা এইভাবে হওয়া উচিত এবং এইভাবে আগানো উচিত। কিন্তু ফ্যাক্ট হচ্ছে
কিছু কিছু জায়গায় আমাদেরকে চাইলেও আমাদের কিছু মেকানিজমে বা কিছু পথে আমাদের একটু পরিবর্তন আসে কেন, মানে আমাদের মাঠ পর্যায়ের বাস্তবতাটা একটু ভিন্ন। আর মানুষের মনস্তত্ত্বের যে জায়গাটা, আমরা ধরেন এই শহুরের সমাজে আমাদের জায়গা থেকে যে চিন্তাটা করি, এই আইডিয়াল চিন্তাটা আমরা চাইলেও সব চিন্তা এখন পর্যন্ত এই প্রতিফলনটা মাঠ পর্যায়ে থেকে পাই না। বা আমার একজন খুবই সাধারণ মানুষ, যিনি ধরেন গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, শ্রমিক, রিক্সা চালায়, তো এই মানুষগুলোর কাছে এখনও আমার ধরেন এই চিন্তাটা পৌঁছানোর জন্য একটা লম্বা সময় লাগবে। এই লম্বা সময়টাতে একই সাথে আবার মানুষ তাদের জায়গা থেকে মানে এমন কিছু মানুষ দেখতে চায়, সেন্ট্রালি বলি কিংবা সংসদে বলি কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় বলি, যেই মানুষগুলোকে দেখে তারা আশ্বস্ত হবে। যেমন ধরেন আমার এবার এনসিপির মাত্র 6 জন সংসদে আছে। এই সংখ্যাটা, এই 6 জন কিংবা 5 জন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা যদি 0 জন হতো তাহলে মানে আমি জানি না যে এনসিপি রাজনীতির এখান থেকে সম্ভাবনা কতটুকু ছিল, কিন্তু আবার বিপরীত যেটা, যে একেবারে নাই হয়ে যাওয়ারও কিছুটা সম্ভাবনা ছিল। আবার আরেকটা জিনিস যেটা হয় যে ধরেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমাদের এখনকার অবস্থানটা যে কোনোভাবে হোক আমাদের জোটটা জামাত জোটের সাথে হয়েছে, এবং এখানে যে জিনিসটা হয়েছে যে আমরা বিরোধী দলের জায়গাটাতে এসেছি। এবং আজকে দেখেন আপনি ধরেন জুনায়েদ সাকি ভাই, এই মানুষগুলো কিন্তু বিগত সময়ে সংস্কার নিয়ে সবচেয়ে ভোকাল মানুষ ছিল। আপনি দেখবেন এই মানুষগুলো তাদের জায়গা থেকে এই বিচার বিভাগের স্বাধীনতা, এই গুম কমিশন, এই দুদক কিংবা এই মানবাধিকার কমিশন, এগুলো নিয়ে সবচেয়ে সোচ্চার ছিল। কিন্তু এই মানুষগুলো যখন সরকারি দলে তারা গেল, এবং এটা অনেকটা ক্ষমতামুখী হিসেবেই যাওয়ার পরে তারা ব্যক্তিগতভাবে হয়তো প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু তাদের যে দলের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু দিন দিন মানে মানুষের যে জনসম্পৃক্ততা কিংবা মানুষের সাথে যে কানেক্টিভিটি, সেটা থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। দূরে বলতে কি, তাদের যে দলগুলো আপনি বলছেন, এই দলগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ছিল। জুনায়েদ সাকিব ভাইয়ের দলের আপনি আর 2-1 জনের নাম বলতে পারবেন না, আমি আপনি বলতে পারলেও হ্যাঁ, মানে সেইটি আর এনসিপি কি একই জিনিস না? ব্যক্তিকেন্দ্রিক থাকলেও মানে দলের তাদের একটা বক্তব্য ছিল। মানে এখন সবচেয়ে বড় তাদের যেটা সমস্যা হয়েছে, তাদের অবস্থানটা তাদের দলের বক্তব্যের ঠিক 180 ডিগ্রি উল্টা হয়ে গিয়েছে। সো এখন ওই যে তাদের দলের বক্তব্যের যে জায়গাটা, একটা যে আইডেন্টিটি, যে আমার একটা গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এটাও আর থাকছে না। এটা এবার একেবারে ব্যক্তির জায়গায় চলে গিয়েছে। সো আমাদের এনসিপির জায়গাটা, আমাদের যেটা মনে হয়েছে যে আমাদের এটা নির্বাচনী একটা জোট হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনও আলাদা কর্মসূচি করছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ধরেন সামনে পহেলা বৈশাখ আসছে, তো আমরা আমাদের বৈশাখী যে কিছু কালচার আছে, সেই জায়গা থেকে এনসিপির আলাদা একটা প্রোগ্রাম হবে, সেটা এনসিপির জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে। কিন্তু আমার এখানে তো আমার জোটের কি প্রোগ্রাম, এই কেন্দ্রিক বা জোট করবে কি করবে না, সেটা আমার উপরে প্রভাব ফেলবে না বা ফেলতেও দেয়া যাবে না। আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে, এই প্রতিনিধিত্বটা জরুরি। কারণ মাঠ পর্যায়ের ওই মানুষগুলো যদি এটা অনুভব করতে না পারে যে এমন 2-4 জন মানুষ নাই, যে আমাকে যদি অন্য একটা ক্ষমতাসীন দলের এসে কেউ আমার উপর জুলুম করে, মিথ্যা মামলা দেয়, জেলে নিয়ে যায়, অন্তত আমার পক্ষে কথা বলার কিংবা জামিন করানোর ন্যূনতম যদি একটা জায়গায় লোক না থাকে, তাহলে ওই মানুষগুলো আস্থানে আসতে পারে না। যেমন ভাই একটা ভালো কথা বলেছে, আমাদের হাতে সময় আছে। ধরেন আমরা দলটাকে, আমি আমার পাড়া পর্যন্ত নিয়ে যেতে 10 বছর সময় নিলাম, কিন্তু এই 10 বছর মানুষটা তখনই আসবে যখন আমার যে মানুষটা আমার সমর্থক হবে, শুভাকাঙ্ক্ষী হবে, আবার রাজনীতি করবে, ওই মানুষটা যদি নিরপরাধ হয়, তাকে যেন আমরা প্রোটেক্ট করতে পারি। মানে আমার দল করে বিধায় তার উপরে অনেক জুলুম হচ্ছে এবং হবে, শুধু শাপলাকলির ভোট করেছে দেখে অনেক জায়গায় হচ্ছে। তো তাকে যদি আমি মানে তাকে মামলা থেকে বাঁচাইতে পারি না পারি, জামিন করানোর ব্যবস্থা করতে পারি, ওইটুকু যদি আমার প্রশাসনে আমার জায়গা থেকে আমি প্রভাব রাখতে পারি, তাহলে ওই মানুষগুলো আশ্বস্ত হয়। তো এই জন্য আমাদের এই দুইটা চেক অ্যান্ড ব্যালেন্স করাটা জরুরি। আমার কাছে মনে হয় যে আপনারা যে প্রেসার গ্রুপ হিসেবে তো প্রথমে আপনারা সাকসেস, একটি বড় অভ্যুত্থান ঘটালেন, সেই জায়গায় আরো আপনাদের বোধহয় বেশি শক্তি থাকতো। এখন যে অবস্থায় আছেন বিরোধী দল হিসেবে, বা 6টি সংসদ সদস্য নিয়ে কতটা আপনারা হেল্প করতে পারবেন এই পাওয়ারের জায়গা থেকে, সেটি আপনারাই ভালো বুঝবেন। আমি যে আলোচনাটি করতে চাই যে সংসদ আসলে কিভাবে চলছে, মানে ভাগ বাটোয়ারার মতো করে। যেমন যদি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানিতে আপত্তি তুলেছেন জামাতের আমির। এটি মানে শোনার পরে আরেকবার পড়তে হয় যে এটি কি সত্য কিনা, নাকি আপনার এই রোল ভূমিকা পালন করতে হবে, বিরোধী দল বিরোধিতা করবে, এরকম।
না, এটা আমি জানি না এটা আসলে উনি মানে কোন পার্সপেক্টিভ থেকে বলেছিলেন, মানে বিষয়টা তিনি পুরোটা তার সামনে, মানে যেটা হয় আমরা এই সংসদে দেখতেছি, যেটা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের এই জায়গায়ও দেখলাম যে অধ্যাদেশটা যেভাবে ছিল ওইভাবে হুবহু পাশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সংসদ চলাকালীন সময়ে ওইটার একটা পরিবর্তন এনে আবার সবার সামনে দেয়া হয়, যেটাকে তার স্পষ্ট প্রতারণা বলেছে। তো এইরকম কোনো বিষয় ছিল কি না, আওয়ামী লীগের বিষয়ে কোনো জানি না, এটা ছিল তার না। হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে মতামত, কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে আমাদের দলীয় মতামত তো আমরা স্পষ্ট করেছি। আমি আমার এনসিপির কথা বলতে পারবো, যেমন ভাই একটু আগে যেটা বললেন যে ৭১-এর বিষয়ে, সেখানে এনসিপি তার এনসিপির অবস্থানটা স্পষ্ট করে জানিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু চাচ্ছি যে মানে ইতিহাস তো আসলে দিন শেষে সত্যি কথা বলতে হচ্ছে কি, মানে আমরা চাইলেও আমাদের ব্যক্তিগত একটা জিনিস চাপিয়ে কিছুদিন রাখতে পারি কোনো একটা জায়গায়, কিন্তু ইতিহাস ইতিহাসের মতো করেই চলবে আসলে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই ২৪কালীন সময়ে যে ভূমিকা, এই ভূমিকার দায় আওয়ামী লীগের নিতে হবে, এবং এটার কারণে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে যেটা বলেছি যে আইনগত প্রক্রিয়ায় ব্যক্তি হিসেবে যারা দোষী ছিল তাদেরকে, এবং দল হিসেবে তাদের যে মানে যে জুলুমটা করেছে, দল হিসেবে তারা যে স্বৈরাচারী আচরণ করলো একটা গণহত্যার সাথে সম্পৃক্ত, সেটারও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো আমাদের অবস্থান এখানে আমাদের জায়গা থেকে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। আব্দুল নত্তুর স্যার, আপনি যদি একটু বলতেন, জামাতের আমির আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছেন, উনি নিজের দলের বিষয়টা বিরোধিতা বলতে উনি আপত্তি তুলেছেন, উনি আসলে যে জায়গাটা চিন্তা করেছেন সেটা হচ্ছে যে দলকে যদি এইভাবে আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা যায়, তাহলে যে কোনো দলকে কিন্তু ভবিষ্যতে নিষিদ্ধ করার একটা সুযোগ থাকে এবং সরকারের হাতে এই ক্ষমতাটা থাকে। আমার ধারণা তিনি ওই দিক থেকে চিন্তা করেছেন যে ভবিষ্যতে তাদের দলকেও যদি এরকম নিষিদ্ধ করা হয় তখন তারা কি বলবেন, এই কথা চিন্তা করে আমার ধারণা তিনি এটা বলেছেন। কারণ তাদেরকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট কারণ কিন্তু আসলে আছে, আচ্ছা, তাই না? এই কথা কিন্তু আমার মনে আছে যে এনসিপির দু একজন নেতা বলেছিলেন যে জামাত নিজেও তো গণহত্যাকারী, এটা নাহিদ ইসলামও বলেছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে। গণহত্যার সাথে কি শুধু একটা দল সম্পৃক্ত, গণহত্যার সাথে আরো দল আছে বলেছিলেন। তো তার মানে তারা যদি চিন্তা করেন যে তারা গণহত্যার সাথে জড়িত ছিলেন কিনা, তাহলে তো তাদেরকে এটা প্রতিবাদ করতেই হবে যে এইভাবে দল নিষিদ্ধ করবেন না। আরেকটা হচ্ছে যে তারা কিন্তু এই কথার চিন্তা করেই ওই যে জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, এটাও ডেফিনেশন থেকে বাদ দিতে চেয়েছেন। মানে তারা কোথাও ছিলেন না আর কি, তাদের সঙ্গে কেউ যুদ্ধ করে নাই, কিন্তু তাদের নেতারা আল বদর আল শামস বাহিনীর হয়ে শুধু বলেনই নাই, দু একজন কিন্তু সেখানে নেতৃত্ব দিয়েছেন। ফলে এইভাবে তার অস্বীকার করা যাবে না। যে দোষে আওয়ামী লীগকে আজকে অপরাধী বলা হচ্ছে, তার চেয়ে বহুগুণ বেশি দোষে জামাত ইসলামের অপরাধ রয়েছে। এখন একটা জেনারেশন অপরাধ করেছে। আমার মনে আছে যে জামাত ইসলামের একজন নেতা একটা টকশোতে বলছিলেন যে ওই সময় তো আমার জন্ম হয়নি। তো একই ঘটনা তো এই আওয়ামী লীগের যারা সদস্য তারাও বলতে পারে যে আমি তো এটার সাথে জড়িত ছিলাম না, বা আমার সন্তান তো আওয়ামী লীগ করতে চায়, তার তো কোনো দোষ নাই। তো এই দেখেন, এই যুক্তিগুলো হয় কি, যখন আপনি দিবেন তখন এই যুক্তিগুলো সবার জন্যই সমান হওয়া উচিত না। তো জামাত ইসলাম আসলে নিজের যুক্তিতে নিজে আটকে যাচ্ছে, এবং তারা আজকে যখন বলেছে বা এখন যখন বলার চেষ্টা করছে যে এইভাবে দল নিষিদ্ধ করা ঠিক না, এটা তার আসলে তারা যৌক্তিকভাবেই বলেছে। এই জন্য যে সরকারি আদেশের মাধ্যমে দল নিষিদ্ধ হওয়া উচিত না, বিচারিক প্রক্রিয়া দল নিষিদ্ধ হওয়া উচিত। কেননা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া আপনি কাউকে নিষিদ্ধ করে দিচ্ছেন, এটাও যেমন ঠিক না। আরেকটা হচ্ছে, সকলে তো এই অপরাধের সাথে সংশ্লিষ্ট না। দলের যারা ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট তাদের ব্যক্তিগত বিচার হওয়া উচিত, আর দল যদি কোনো কারণে সরাসরি যুক্ত হয়ে থাকে তাহলে দলেরও বিচার হওয়া উচিত। কিন্তু যারা এটার সাথে যুক্ত না, তারা তাহলে ওই দলটাকে রিফর্ম করতে পারবে না কেন, বা নতুন করে আবার ওইটাকে ঠিক করতে পারবে না কেন? এইসব যুক্তি আসবে না, এইসব প্রশ্ন আসবে। তাই এইসব প্রশ্নগুলি মীমাংসা হওয়াটা জরুরি ছিল। তবে যেটা বিএনপি করেছে, বিএনপি কিন্তু আবার কোনো নতুন কিছু করে নাই। বিএনপি অন্তর্বর্তী সরকার যেভাবে নিষিদ্ধ করে রেখেছিল ওইটাকে রিনিউ করে দিয়েছে। এখন একটা মজার ব্যাপার আছে, বিএনপি অন্তর্বর্তী সরকার এগুলো যখন রিনিউ করছে তখন অসুবিধা হচ্ছে না, কিন্তু দু একটা যদি রিনিউ করতে না চায় তখন অসুবিধা হচ্ছে। হুবহু এইটাই তো করেছে। এই যে আইনটা যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল যে আওয়ামী লীগকে, এবং এটা করতেই হতো কারণ ওইটা তো আদেশের মাধ্যমে, এটাকে তো পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে, তাই তারা ওইভাবেই সেটাকে রেখে দিয়েছে। এখন এইটা রেখে দেওয়াটা তো আসলে বিএনপির কোনো ভুল নাই, এই জন্য যে 133টা আদেশ সবগুলি নাকি এইভাবেই করা দরকার ছিল। তো জামাত ইসলামকে এখন বলতে হবে যে এইটা করা যদি ঠিক না হয়ে থাকে তাহলে বাকিগুলা বাতিল করেছে সেখানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বিএনপি সেটা করতে পারবে না কেন? আমার মনে হয় যে
বিএনপি এখন যেটা করতে পারে সেটা হচ্ছে যে আরো ভালোভাবে মানুষকে ব্যাখ্যা করে বোঝাতে পারে যে তারা যে কাজগুলি সংসদ এখন করছেন এগুলি কিভাবে জনগণকে উপকৃত করবে। তবে দু একটা জায়গায় আমি নিজে একটু মনে করিয়ে দিতে চাই, অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত যে আইনটা ছিল এইটা কিন্তু খুবই জরুরি। বাংলাদেশে বহু রোগী আছেন, বাংলাদেশে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে একটা আধুনিক আইন খুবই দরকার। কিডনি রোগীর কিডনি রিপ্লেসমেন্ট, লিভার রিপ্লেসমেন্ট বা অন্য সব ধরনের ট্রান্সপ্ল্যান্ট যেগুলোকে ট্রান্সপ্ল্যান্ট বলি আর কি আমরা, এগুলি যদি করা হয়, এই ট্রান্সপ্ল্যান্ট অপারেশনগুলি যাতে ঠিক মতো করা যায়, ডোনারদের স্বার্থ, রোগীর স্বার্থ সেগুলো যাতে রক্ষা হয়, দালালরা যাতে এখান থেকে অধিক অর্থ না নিতে পারে, বিদেশে যে রোগী পাচার করে নিয়ে গিয়ে এক ধরনের কাজকর্ম করা হচ্ছে এগুলো যাতে বন্ধ হয়, আমার মনে হয় যে এটা বিএনপির একটু মনোযোগের সাথে দেখা উচিত ছিল। এর বাইরে যে গুম খুন সংক্রান্ত যে আদেশ রয়েছে, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য যে আদেশগুলি রয়েছে, এগুলি কেন বিএনপি ভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এটা যদি তাদের মুখপাত্ররা ঠিক মতো বুঝিয়ে বলেন বা বোঝাতে পারেন মানুষকে, তাহলে প্রশ্ন থাকবে না। কিন্তু বোঝাতে যদি না পারেন তাহলে এই মিসকমিউনিকেশনের ফলে তো বিএনপিকে সমস্যা ফেস করতে হবে। আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই, যেমন মানবাধিকার কমিশনের বিষয়ে আসলে বিএনপিকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে কেন তারা এটাকে সংসদে অনেক আলোচনা হচ্ছে, কোর্টের সচিবালয়, আচ্ছা হ্যাঁ কোর্টের সচিবালয় নিয়ে সংসদে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গত 2-3 দিনের যদি আমরা সংবাদপত্রের শিরোনাম দেখি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে, এরপরে আজকে সমকাল একটি নিউজ করেছে যে হামের যে টিকা নিয়ে কয়েকদিন ডামাডোল চললো, এর বাইরে সময় মতো যক্ষ্মার টিকাও মেলেনি এবং যক্ষ্মারও একটি, সেটা তো অন্তর্বর্তী সরকারের সময় কাণ্ডটা ঘটেছে। অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো সংসদে আলোচনা হচ্ছে না কেন, মানে পাশাপাশি হওয়া উচিত? এইটা সংসদে আলোচনা করার মতো আসলে প্রয়োজন নাই। এটা যে একটা হয়েছে এটা তো প্রমাণিত বিষয়। সংসদে যদি কোনো বিরোধী দল বা কেউ প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন তুলতো, উত্থাপন করতো, তাহলে আমার মনে হয় যে উত্তরটা স্বাস্থ্যমন্ত্রী দিতেন। স্বাস্থ্যমন্ত্রীকে বিরোধী দল কি প্রশ্ন করার সুযোগ পেয়েছে কিনা অথবা তারা প্রশ্ন করেছে কিনা আমি সেটা ফলো করি নাই। তবে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করার জন্য যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যে কাজগুলি করছেন সেখানে তিনি কিভাবে প্রায়োরিটাইজ করছেন, কেন 10টা মেডিকেল কলেজ আবার দিচ্ছেন যেখানে পুরনো মেডিকেল কলেজগুলোর চালচুলা নাই, একটা শাহ মখদুম মেডিকেল কলেজ, একটা নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, একটা নর্দার্ন মেডিকেল কলেজ, কি কি জানে আছে। এই মেডিকেল কলেজগুলো তো মেডিকেল কলেজ তো দূরের কথা, পাঠশালা হওয়ার যোগ্যতা রাখে না। সেই সব জায়গাগুলিকে ঠিক না করে আরো 10টা নতুন মেডিকেল কলেজ, এটা তো সেই পুরনো আওয়ামী লীগের ব্যবসার মতো হয়ে গেল যে দলের লোকজনকে একটা টিভি চ্যানেল দিয়ে দাও, না হলে একটা মেডিকেল কলেজ দিয়ে দাও, প্রাইভেট কলেজ, না হলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে দাও, এরা কিছু করে খাক। এই করে খাওয়ার ব্যবস্থাটা স্বাস্থ্য বিভাগে একদম থাকা উচিত না। তাহলে ওনারা এসেই কেন 10টা মেডিকেল কলেজ দেওয়ার সিদ্ধান্ত হাম তো নিরাময় যোগ্য ছিল, আজকেও হাম নিরাময় যোগ্য না, এটা আমাদের একটা ভুল ধারণা আছে। নিরাময় মানে হচ্ছে কিওর। হামের কোনো ঔষধ নাই, হাম একটা ভাইরাল ডিজিজ। হাম হলে পরে শরীর তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে হামকে পরাস্ত করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্যই আমরা টিকা দিই, যাতে হামের জীবাণু শরীরে ঢুকে হাম পয়দা করতে না পারে। আর যদিও বা কোনো জীবাণু এটা করে ফেলে, অতি অল্প পরিমাণ আক্রান্ত হয়। আমরা দেখেছি যে আগে যখন আমরা হামের টিকা দিয়েছি সবসময় নিয়মিত, তারপরেও কিছু কিছু বাচ্চার হাম হতো, কিন্তু সেই হাম অত্যন্ত দুর্বল প্রকৃতির হাম। কিন্তু এইবার যেটা হয়েছে, সারা পৃথিবীতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বিশেষ করে যেসব দেশে টিকার হার নিম্ন। আর বাংলাদেশে টিকার হার হঠাৎ করেই নিম্ন হয়ে গিয়েছিল, এবং এই নিম্ন হওয়া শুধু হামের টিকার ব্যাপারে হয় নাই, সকল টিকার ব্যাপারে হয়েছে। কারণ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল এনসিপি একটা পর্যায়ে এসে। কেন চেয়েছিল? কারণ উনি একটা অপদার্থ ছিলেন, এবং এই অপদার্থকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে নিয়োগ করলেন, এটা জুলাই চেতনার বিপরীতে যায় নাই। জুলাই চেতনা, জুলাই যোদ্ধাদের চিকিৎসাটা পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের সে উপদেষ্টা ঠিক মতো করতে পারেন নাই। আবার হাসপাতাল দখল করে কিছু লোক বসেছিল জুলাই যোদ্ধা নাম দিয়ে। চক্ষু হাসপাতালে একটা পুরা ফ্লোর দখল করে বসেছিল। পঙ্গু হাসপাতালে তারা ভেন্ডারকে ডেকে এনে বলতো এখন বিরিয়ানি খাবো, আজকে রাত্রে চাইনিজ খাবো, এইসব বলতো। এরা কি আসলে প্রকৃত জুলাই যোদ্ধা ছিল? না, মোটেও না। কারণ প্রকৃত জুলাই যোদ্ধারা এইসব কোনোদিন করে নাই, বলেও নাই। তাহলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছিল স্বাস্থ্য বিভাগে, এটা কে করেছিলেন? এই নূরজাহান বেগম এবং তার চেলা চামুন্ডারা করেছিলেন। এবং তারপরে কি করেছিলেন? এগুলো নিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে, উনি সেগুলোতে কোনো কর্ণপাত করেনই নাই। উনি ব্যস্ত ছিলেন তার চিকিৎসায়, তিনি একটু গুরুতর রোগে আক্রান্ত ছিলেন। আমরা কেউই তার চিকিৎসার বিরোধী না, কিন্তু ওই সময়ে তিনি না থাকলে ওই বিভাগটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যোগ্যতার সঙ্গে চালাচ্ছেন, এটা তো মনিটর করা দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কাকেই মনিটরিং এর দায়িত্বটা দিয়েছিলেন? এইবার দেখেন, এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এসে বলেছেন যে পল্লী চিকিৎসক তৈরি করবেন।
যেখানে সারা পৃথিবীতে এই ধারণা ভুল এবং ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। প্রত্যেক নাগরিকের প্রকৃত চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আপনি অর্ধশিক্ষিত, অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত চিকিৎসক দিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া মানে হচ্ছে আপনি তার চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটাকে ক্ষুণ্ণ করছেন। আপনি তাকে ধরেন সার্জিস গিয়েছে বাজারে ঘি কিনতে, আমি তাকে ডালডা দিয়ে বললাম এটা ঘি, কেন না এখন তো ঘি দিতে পারতেছেন, আপনি ডালডাই খান। ঠিক একইভাবে ও যদি কালকে গ্রামে একটা লোককে ডাকে চিকিৎসার জন্য, এমন কেউ আসবে যে 6 মাসের প্রশিক্ষণ নিয়ে চলে এসেছে। একদিকে আপনারা 100-র বেশি মেডিকেল কলেজ আছে, আরো 10টা দিচ্ছেন, আর অন্যদিকে পল্লী চিকিৎসক বানাচ্ছেন। এই যে সবিরোধী কাণ্ড কারখানা। হ্যাঁ, কিন্তু দেখেন এই পল্লী চিকিৎসক ধরনের লোকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্বে আসার 15 দিনের মধ্যে দেখা করেছে। এই স্বাস্থ্য উপদেষ্টা এই কোয়াকদের, এলএমএফদের, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে বসে বৈঠক করেছে, কিন্তু তারা ডাক্তারদের কোনো লেজিটিমেট সংগঠনের সাথে বসে নাই। এমনকি সংগঠন বাদ দেন, ডাক্তারদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি তাদেরকে ডেকে তারা কোনো আলাপ করে নাই 18 মাসে। এবং শুধু তাই না, তারা যেটা করেছে, ডাক্তাররা উচ্চশিক্ষায় বিদেশ যাবে, আমি শেষ করি এইটাই লাস্টে বলি, ডাক্তাররা উচ্চশিক্ষায় বিদেশ যাবে, তাদেরকে চিঠি দিয়েছে যে বৈদেশিক মুদ্রা সংকুলনের জন্য আপনাদের উচ্চশিক্ষা পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। অথচ এই বৈদেশিক মুদ্রা ডাক্তাররা তাদের নিজেদের পকেট থেকে কিনে প্রদান করেছে, অলরেডি পেইড। ওরা যদি পরীক্ষাটা দিতে না পারে তাহলে ওই টাকা ফোরফিট হবে, এবং অনেকের এই টাকা ফোরফিট হয়েছে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারে নাই। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নিজে কয়বার সিঙ্গাপুর গিয়েছেন, উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজে কয়বার বিদেশ গিয়েছেন। উনি মেডেল আনতে বিদেশে গিয়ে 40 লাখ টাকা প্রতি রাতে খরচ করে দল বল চালা চামুন্ডা সহ লন্ডন বৈঠক যখন করেছেন, তখন বৈদেশিক মুদ্রা খরচ হয় নাই। এবং এই স্বাস্থ্য উপদেষ্টা এই প্রধান উপদেষ্টা তার দায়িত্ব ত্যাগের পরে শেষ দিকে চলে আসছি, তার নিজের একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে বলেছেন 10,000-এর বেশি তিনি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন, সুখী স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু 14,000 কমিউনিটি ক্লিনিকের যারা সদস্য তাদেরকে বেতন দেয় নাই। আচ্ছা, এবং এই জন্য আজকে শিশুরা মারা যাচ্ছে। দেখেছি ওনার 10,000 উনি বেতন দিতে পারবে। আমরা সার্জিস আলম আপনাকে দিয়ে শেষ করতে চাই, অনেকগুলো প্রসঙ্গ রয়ে গেছে। আমি একটি জামাতের যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পলার, তার একটি বক্তব্য করতে চাই। সম্প্রতি যে বগুড়া ও শেরপুরে নির্বাচন হয়েছে সেটি তিনি কোট করে বলেছেন যে আওয়ামী লীগের থেকেও খারাপ নির্বাচন হয়েছে। এখনই সরকারকে এরকম ভাবে চাপ দেওয়া নাকি সত্যিকার অর্থেই হয়েছে, আপনার কি মনে হয়? যেটা করেছে সেটা বলতে সমস্যা কোথায়? এটা বগুড়া এবং শেরপুরে দুইখানে ভোট চুরি নির্বাচন হয়েছে, এগুলো স্পষ্ট একদম। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অ্যাভেলেবল এভিডেন্স আছে, যেখানে হচ্ছে আগে থেকে সিল মেরে রাখা হয়েছে, আগে থেকে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে ভোট কেন্দ্রে থেকে যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যখন হচ্ছে কাউন্টিং হবে প্রধান পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এরপরে কেন্দ্র ওইখানে দখলে রাখা হয়েছে, তারপরে বিভিন্ন অন্যান্য দলের যারা ছিল, মানে অন্যান্য প্রার্থীর যারা হচ্ছে সাথে ছিল তাদের কাউকে হচ্ছে ওইখানে ভিতরে যেতে দেওয়া হয়নি প্রতিনিধি হিসেবে। এবং আমরা স্পষ্ট দেখলাম ওইখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থী ভিতরে গিয়ে ব্যালটগুলো উল্টে উল্টে দেখছেন যে সেখানে ধানের শীষে সিল মারা। তো এটা তো হয়েছে খুব স্বাভাবিকভাবে। তো এখন আসলে সমস্যাটা কোন জায়গায়? এই দুইটা আসন এই লুটপাটটা যদি না করতো তাও বিএনপি জেতার সম্ভাবনা ছিল। এটা হয়েছে ওই যে ওই 73-এর রোগ আর কি, যে 73-এর সময় যেরকম ছিল আর কি, যে তখন যদি বিন্দুমাত্র কোনো ভোটে প্রভাবিত নাও করা হইতো তাও আওয়ামী লীগ অলমোস্ট সবগুলো আসনেই জিতত। শেষ করে দেন। কিন্তু সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা দুইটা আসনের মধ্যে না, সমস্যাটা হচ্ছে এখান থেকে আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচনে যদি আবার একই ধরনের ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে ব্যবহার করা, কেন্দ্র দখল করা এটা চলতে থাকে, তাহলে আলটিমেটলি ওই যে ভোট চুরি নির্বাচন, রাতের নির্বাচন, এগুলোর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশে বিএনপি স্থানীয় নির্বাচনগুলোকে করতে যাচ্ছে, যেটা আমার মনে হয় বাংলাদেশের আগামীর জন্য অত্যন্ত একটা অশনি সংকেত হিসেবে সামনে আসবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।